12 তারিখে নির্বাচন আছে, কিন্তু আসলে নির্বাচনটা হবে কিনা আমি নিজেই সন্দিহান এখন। কারণ আপনারা জানেন যে একটা নির্বাচনের যে উচ্ছ্বাস লাগে, বাংলাদেশে সেই উচ্ছ্বাস নেই। আর বাংলাদেশের সবচেয়ে বৃহৎ দল যেটা, সেটাকে ব্যান করে, মানে একটা দলকে টোটালি ব্যান করে দিয়ে আপনার নির্বাচন। হ্যাঁ, একটা জিনিস এখন তো অনেকে বলতে পারেন যে ভাই আওয়ামী লীগও তো এরকম 3টা নির্বাচন করছে। তো আওয়ামী লীগ যে 3টা নির্বাচন করছে, এগুলো তো আওয়ামী লীগ কাউকে ব্যান করেনি, সবাই আসতে বলছে কিন্তু আসে নাই। এখন এই অবস্থায় যদি আসলে আওয়ামী লীগের ব্যান না করে নির্বাচন করার সুযোগ দিয়ে যদি বলতো যে তোমরাও আসো ইলেকশন করো, আওয়ামী লীগ না আসতো, সেটা ছিল অন্য পরিস্থিতি। এখন ব্যান করছেন, তার মানে আপনার বাংলাদেশের আপনি একদম যদি ফেলেও দিই আমরা 30% লোকের ভোটাধিকার নাই। এটা একটা নির্বাচন, তো এই নির্বাচন হবে কি হবে না, কি হবে জানি না। আর যেখানে 7টা না 5টা না জানি 7টা বলে যুদ্ধ জাহাজ রেডি নির্বাচনের জন্য বাংলাদেশ নৌবাহিনীর, জানি না এটা কোন যুদ্ধে যাইতেছি, নির্বাচন না যুদ্ধে যাচ্ছি। এখন আসেন হচ্ছে যে আপনার ইন্ডিয়া বা আমেরিকার কথাটা কেন আসে। আসলে ঘটনা হচ্ছে কি জানেন, ওই আমরা তো দুর্বল দেশ, বাংলাদেশ তো আর শক্তিশালী দেশ না, দুর্বল একটা দেশ। তেমন দুর্বল দেশ আপনি যেমন বলে যে ইন্ডিয়া এবং আমেরিকার কথা আসে, বা আমরা ইউরোপের ইলেকশন দেখি, কোনো ইয়ে নাই, কোনো দেশের কথা আসে না। মিডিল ইস্টে তো আসলে ইলেকশনও নাই, কিছুই নাই। এরপরও এখন ইন্ডিয়ার কথা আসে, কারণ হচ্ছে পার্শ্ববর্তী রাষ্ট্রে ইন্ডিয়া এবং প্রচুর প্রভাব আছে। সুতরাং এখন এখানে দুই ভাবে আসে নামটা। একটা হচ্ছে যে ইন্ডিয়া, অমুক দল আসলে ইন্ডিয়া দেশের মধ্যে ছায়া যাবে, বাংলাদেশের সমস্ত জায়গায় ইন্ডিয়ান পতাকা জ্বলবে, এই একটা জুজুর ভয় দিয়া কিছু লোক আছে যারা ইন্ডিয়া বিদ্বেষ আছে, মানে তারা খানা দানা ঘর সংসার সব করবে ইন্ডিয়ার জিনিসপত্র দিয়া। টিভিতে বউয়ের সাথে রাইতের 10টার পরে ওই বউ শাশুড়ির ঝগড়া, অমুক নাটক তমুক নাটক সব দেখবো। হিন্দি সিনেমা ছাড়া তারা অন্য কিছু ভুলেও দেখবে না। এই বাংলাদেশের নায়ক নায়িকাদের নাম না জানলেও ইন্ডিয়ান সমস্ত নায়ক নায়িকার নাম জানে, এদের ছবি দেখবে, কিন্তু ইন্ডিয়ান বিদ্বেষ আছে। মানে খামু আপনার, পরমু আপনার, সুমু আপনার লগে, কিন্তু ভাই আপনারে গালাগালি করতেই হবে। এইটা দেখা যাইতেছে এক সময় ওই প্রচলিত ছিল যে ওই অমুক অঞ্চলে গেছে, অমুক নেতার বাড়িতে থাকে সকালবেলা মিটিং করতে এসে অমুক নেতারাই গাইল দিতেছে। এখন অবস্থা হয়ে গেছে এইটা। যেমন আপনি এখন কিছু কিছু ইয়েতে দেখবেন আপনার এই আওয়ামী লীগ অধ্যুষিত যেসব সংসদীয় আসনগুলো আছে, ওখানে দেখবেন কইতেছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু, ধানের শীষে ভোট দিন। মানে ধানের শীষে ভোট দেওয়ার জন্য জয় বাংলা জয় বঙ্গবন্ধু হালাল, এমনে হারাম। কিন্তু যে ভোট দেওয়ার জন্য জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে ভোট চাইতেছে, ধানের শীষে ভোট দিন জয় বাংলা জয় বঙ্গবন্ধু। তো এই অবস্থায় ঠিক তেমনই, মানে ইন্ডিয়ার বিপক্ষে কথা বললে মনে করে যে ওই যে এক শ্রেণীর মৌলবাদী গোষ্ঠী আছে এরা ভোট দিবে, কারণ ইন্ডিয়ার এরা মনে করে যে বিশাল শত্রু রাষ্ট্র, এরা হিন্দু। আর আমেরিকার প্রভাবের কারণে, মানে আমেরিকা তো বিশাল শক্তিশালী, সুতরাং তাদের সাথে আমাদের একটা সুসম্পর্ক আছে। আমরা ভোটে নির্বাচনে জিততে আমেরিকা আমাদেরকে মিলিয়ন বিলিয়ন ডলার দিয়ে দিবে, আমরা আমেরিকা হয়ে যাব, আমাদের ভিসা লাগবে না, ফ্রি ট্রেড হবে। এগুলা বোঝানোর জন্য আসলে এই দুই দেশকে দুইভাবে টানে দুইটা দল, মানে যখন নির্বাচনে যায় আর কি, যার কারণে এগুলো আসে। কিন্তু ওই বাকি দেশের আমাদের মতো দরকার হয় না। আবার এইবারের নির্বাচনে দেখেন আপনার ভারত বা আমেরিকার ব্যাপারে যেমন কথা বলা হচ্ছে, তেমনি এবারের নির্বাচনে পাকিস্তান এবং আরবীয় 2-4টা দেশ, যেমন আপনার যে ইয়ে আছে না এদরগানের দেশ, হেরাও এখন আসতেছে। কারণ হচ্ছে যে ওই যে ভাইচারা, আমাদের মুসলমান ভাই, কারণ যে এদের চেষ্টায় আরব দেশগুলো এবং কিছু মুসলমান দেশগুলোর চেষ্টা যে এইখানেও যদি একটা মুসলমান দেশ করে দেওয়া যায় এটারে, বা যদি এটা আফগানিস্তান করে ফেলা যায় ভালো, এইসব কারণে এরাও এখন ঝাঁপাই পড়ছে। যার কারণ হচ্ছে যে মূল কাহিনী হচ্ছে যে এইখানে যে নির্বাচনের সময় এই দেশগুলোর নাম আসে বা নেয়, বাংলাদেশের মানুষ বুইজা হোক অবুইজা হোক এটা নেয়, ওই যে ইন্ডিয়া বিদ্বেষ আর আমেরিকার পাচাটা, এই দুইটার জন্য। যার কারণে আমাদের বাংলাদেশের অবস্থা এখনো এরকম যে আমরা নিজেরা সিদ্ধান্ত এখনো নিতে পারি না। আমরা তাকাই থাকতে হয় গার্ডিয়ান পত্রিকায় কি লেখলো, এই বিদেশি চ্যানেলে কি কইলো, কে জিতলো, এগুলা নিয়ে। এই হচ্ছে কাহিনী আর কি। জি, বাংলাদেশে ভারতের স্বার্থ নাই, আমেরিকার স্বার্থ নাই, তারা কি এখানে কি
তাদের স্বার্থ সিদ্ধি হাসিলের জন্য কি এখানে নির্বাচনের প্রভাব বিস্তার করায়, যে তাদের পছন্দের দলকে ক্ষমতা আনার জন্য? দেখেন এখন আসলে কিভাবে প্রভাব বিস্তার করায় বা কোথায় করায়, কিভাবে করায়, এইটা সো ডিফিকাল্ট। এখন আপনি একটা ফ্রান্সের একটা ইলেকশনের কথা বলি, যে সার্কোজি ইলেকশন করছিলেন, সে নাকি লিবিয়ার গাদ্দাফি থেকে কত বিলিয়ন নাম মিলিয়ন ডলার নিয়েছিলেন, যেই মামলার রায়ে এখন সার্কোজি জেলে আছে। জেলে আছে মানে ওনাদের জেলে নেন, নিজের বাসার ভেতরে বন্দি আর কি। তো এরকম ডোনাল্ড ট্রাম্প জিতছে, বলা হয় যে রাশিয়ান প্রেসিডেন্ট জিতাইছে, ভ্লাদিমির পুতিন জিতাই দিছে, ইন্ডিয়ার নরেন্দ্র মোদী যে এখন এক বক্তৃতায় সবাই ভোট ওইভাবে দিছে। হইতে পারে এইভাবে, কিন্তু তাই বলে আইসা যা করে আপনার ব্যালটের মধ্যে ব্যালট পেপারে যে সিল মেরা দিবে বা ইয়ে করবে তা না। হইতে পারে। এখন এমনও তো আছে যে বাংলাদেশে আমরা যে বললাম 5 আগস্টে শেখ হাসিনা সরকারের পতন ঘটাই দিল আমেরিকা, তো আমেরিকা আইসা তো এখানে বোম্বিং করে নাই, না, পতন তো হইলো। আমেরিকা পয়সা ঢালছে বিগত 5-7 বছর ধরে, এটা প্ল্যান করে পয়সা ঢালা হয়েছে, আস্তে আস্তে এই জিনিসটাকে নিয়ে আসা হয়েছে এই জায়গায়, এরপরে যায় স্পুলিং এর মতো। এখন এই ইলেকশনের ব্যাপারটা, ইলেকশনে আসলে কারে জিতাবে সেইটা হচ্ছে যে এখন একটা কাজ এইখানে আসলে আমেরিকাও করবে না, ইন্ডিয়াও না। এইখানে ঘটনা হচ্ছে এই যে ইন্টারিম গভর্নমেন্ট আছে, তারা কোন দেশের সাথে এক হইছে, কোন দেশের সাথে কথা চুক্তি করে ফেলছে যে হ্যাঁ এই দলরে আনবো। কারণ হচ্ছে দেখেন এখন 9 তারিখে একটা চুক্তি আছে, আপনি জানেন 9 তারিখে একটা বিশাল চুক্তি হবে, যেটা ইন্টারিম গভর্নমেন্ট করতে পারে, যে বিমানের চুক্তি, অমুক চুক্তি, অনেকগুলো চুক্তি হয়েছে না, যেগুলো আপনার বলেই নেই যে কি কি চুক্তি হয়েছে। এগুলাকে যেই রাজনৈতিক দল এগুলোর প্রতি বলবো যে ঠিক আছে আমরা বাতিল করব না, তাকে জিতানোর একটা ব্যবস্থা করবে, তার মানে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করবে, যে আপনার ভোট হবে ঠিকই, কিন্তু রেজাল্ট দিবে হচ্ছে যে কেন্দ্র থেকে যারে পাস বলবে তারে। যদি বলে যে মাসুদ আলম পাস, মাসুদ আলম পাস, রফিক পাস, রফিক পাস, রাশেদ পাস, রাশেদ পাস। এটা তো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে। আবার এমন হইতে পারে যে যারা ইলেকশন করতেছে তাদের মধ্যে এমন একটা ভাগাভাগির আসন দিয়া দিবে যাতে মানে কেউ একক সরকার গঠন করতে না পারে, ঝুলন্ত পার্লামেন্ট, মানে কাইচিত কাইচিত, যে কোনো সময় কাইত, যে কোনো সময় চিত, এরকমও হইতে পারে। জি রাশেদ হায়দার ভাই, আমি রফিক ভাইয়ের কাছে বিষয়ে একটু আলোচনা চাইবো। যেটা রফিক ভাই সবসময় এমনটা হয়, আমি যে 91 সালের পর থেকে আমি সবসময় এটাই দেখি যে বাংলাদেশের যখন ইলেকশন আসে তখন ভারত আর আমেরিকা এই দুটো দেশের নাম বারবার উচ্চারিত হয়, এবং কে কাকে চায়, কে ক্ষমতায় আসবে, কোন দেশটা কার দিকে ঝুঁকে পড়েছে, কোন দেশ কাকে চায়। এই যে ইদানিং কালে দেখেন কেউ বলছে ভারত বিএনপি কে চায়, কোথাও আবার খবর বেরোচ্ছে আমেরিকা জামাতকে চায়। এই যে টানাপোড়েন গুলো পৃথিবীর আর কোন দেশে এমন হয়, আমাদের দেশে কেন এগুলো হচ্ছে? ধন্যবাদ মাসুদ ভাই, রাশেদ ভাই। আসলে আপনি 91 কথা বললেন, একটা নির্বাচনের কথা বললেন। আমার যে দৃষ্টিতে আমি যে দেখি, বাংলাদেশে আসলে সুষ্ঠু কোনো গণতন্ত্র নাই। 4টা ইলেকশন ফেয়ার হয়েছে, 2টা ইলেকশনের মধ্যে কোনো বিদেশি কেউ আপনার হস্তক্ষেপ দরকার লাগছে না, কোনো কথা আসে না। 1 নম্বর হলো 91 এর নির্বাচন, 2001 সালের নির্বাচন। 91 নির্বাচন আন্দোলন করে এরশাদ পতনের পরে তত্ত্বাবধায়ক সরকার আসলো, ওনারা 3 মাসের মধ্যে একটা সুষ্ঠু, গ্রহণযোগ্য, সুন্দর নির্বাচন দিয়ে চলে গেল। তখন কিন্তু কোনো বিদেশির কথা বলার দরকার লাগছে না। এখানে আমরা তো স্পষ্ট মনে আছে সবকিছু, বড় আমরা অনেক বড় হয়েছি। এরপরে আসেন 96 আইসা সুন্দরভাবে ইলেকশন হওয়ার কথা আগের মতন, কিন্তু বিএনপি সরকার এসে এনে পেঁয়াজ ঘুষ লাগায় এমন একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি করলো। আবার আন্দোলন শুরু হইলো। আন্দোলন শুরু হওয়ার পরে এখানে আপনার বিদেশি হস্তক্ষেপ আসলো, ইউরোপীয় ইউনিয়ন, বিভিন্ন ধরনের আরো অন্যান্য সংস্থার লোক, বিদেশি সংস্থার লোক, তারা দেন দরবার করলো 2 পার্টির সাথে যে না আপনারা সুষ্ঠু একটা সুন্দর গ্রহণযোগ্য নির্বাচন দেন। এই দেন বড় করার পরে এরপরে 15 ফেব্রুয়ারি নির্বাচন হলো, মারামারি হইলো, কাটাকাটি হলো, অনেক কিছু হওয়ার পরে আপনার 2 মাস পরে আবার সরকার 1 মাস পরে নির্বাচন দিয়ে নতুন করে আবার একটা নির্বাচন দিল, সুন্দর নির্বাচন দিল, আবার হইল।
মাঝখানে দেখেন এখানে কিন্তু বিদেশি ইন্টারফেয়ার আইসে গেল। এটা কে আনছে? বিএনপি নিয়ে আসছে। এটা বিএনপির কারণে এই ইন্টারফেয়ারটা আসছে। আচ্ছা, 96 আওয়ামী লীগ ক্ষমতায় আসলো। ক্ষমতা আসার পর 2001 সালে সুন্দরভাবে ক্ষমতা হস্তান্তর করে দিয়ে গেল। এখানে বিদেশি কোনো কথা বলার দরকার লাগছে না, কোনো বিদেশের নিয়ে কথা বলার দরকার লাগছে না। নির্বাচন হয়েছে সুন্দরভাবে, আওয়ামী লীগ ক্ষমতা হস্তান্তর করে দিয়ে চলে গেল। আচ্ছা আসেন, আবার আপনার 2006 নির্বাচনের সময় আসলো, বিএনপি আবার নতুন করে পেঁয়াজ লাগাইলো এই তত্ত্বাবধায়কের মধ্যে। পেঁয়াজ এমন পেঁয়াজ গোছ লাগাইলো, বিশাল আন্দোলন হইতে গিয়া পড়াইলো 111 সরকার আসলো। এরপরে 2 বছর গেল, 2 বছর যাওয়ার পরে ওনারা ভোটার লিস্ট করলো। তখন 2 কোটি না 1 কোটি নাকি তখন শুনতাম যে নতুন ভোটার তৈরি করছে, ভুয়া ভোটার। এরপর সেনাবাহিনী 2 বছরের মধ্যে আপনাদের এই প্রথম বাংলাদেশে আপনার আইডি কার্ড চালু করলো, ভোটার আইডি কার্ড। এর আগে আওয়ামী লীগ সরকার ওই 2000 যখন তারা 96 ক্ষমতা আসার পরে আইডি কার্ডের প্রকল্প হাতে নিয়েছিল। হাতে নেওয়ার পরে বিএনপি ক্ষমতা অর্ধেক মানে চালু করছিল কাজটা, পরে বিএনপি 2001 সালে ক্ষমতা আইসা এই প্রকল্প বাদ দিয়ে দিল, বলে এটা সম্ভব না। ওনারা বললো এটা সম্ভব না, খুব কঠিন কাজ, আইডি কার্ড হতে পারবে না, হওয়াটা খুব কঠিন, অনেক সময়ের দরকার। স্পষ্ট মনে আছে এগুলি সংসদে বিবৃতি আছে এগুলির জন্য। এরপরে তো বিশৃঙ্খলা তৈরি করলো, করে ইলেকশনের একটা গেজা লাগাইলো। পরে যা অনিবেল সরকার আইসা 2 বছরের মধ্যে তারা কিন্তু ভোটার আইডি কার্ড তৈরি করে হলো সারা বাংলাদেশে, দেখে। এরপরে 8 সালে আবার একটা সুন্দর নির্বাচন। এখন এই যে জিনিসগুলি আমাদের দেশে যারা ক্ষমতায় থাকে তারা ক্ষমতা ছাড়তে চায় না। মূল সমস্যাটা এখানে। সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য তাদের যে মানসিক অবস্থান এইটা তারা গ্রহণ করতে চায় না। মানে তারা ক্ষমতায় যাওয়ার পরে আর কেউই আর ক্ষমতা ছাড়তে চায় না। যেরকম আওয়ামী লীগ কি করলো, 2008 সালে আন্দোলন করে ক্ষমতায় আসলো, 14 সালে আইসা তারা এই তত্ত্বাবধায়ক সরকারটাই বাতিল করে দিল। কেন? ওরা করছে, কল দেখা যায় যে 96 বিএনপি তত্ত্বাবধায়ক নিয়ে তাল বাহানা করছে, ভেজাল তৈরি করছে। 2006 সালে এসব ভেজাল তৈরি করছে, এটা তো সত্যি কথা। এরপর আওয়ামী লীগ এসে এটা বাতিলই করে দিল। বাতিল করে দেওয়ার পরে 14 সালে নির্বাচন করলো, বিএনপি ইলেকশনে যায় নাই। না গেলে ভোটার বিহীন নির্বাচন বলে আপনি 151 জন আপনার বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাশ করলো। এরপরে ধরেন আপনার 18তে নির্বাচন হইলো, আপনারা সবাই আমরা জানেন, এটা তো মনে করেন যে 24 সালে সেম নির্বাচন। প্রবলেমটা কোথায়? প্রবলেম বিদেশিরা কেন আপনার হস্তক্ষেপ করতেছে, কেন ভারতের নাম আসতেছে, কেন আমেরিকার নাম আসতেছে আপনার মধ্যে যদি আপনার ভাইয়ে ভাইয়ে যে আপনার যে সমস্যাটা যদি আপনি সমাধান না করতে পারেন, তো তৃতীয় পক্ষ তো আসবেই, তৃতীয় পক্ষের হস্তক্ষেপ এটা আসেই, এটাই বাস্তবতা। যেহেতু আপনি মারামারি লাগছেন, আপনি যদি মারামারি লাগেন, 2 ভাই যদি মারামারি লাগেন, তখন পাশের বাড়ির লোক আসবে না এটা মীমাংসা করার জন্য? কেউ আসবে আরো বাধা দেওয়ার জন্য, কেউ আসবে এটা সুষ্ঠুভাবে সমাধান করার জন্য। 2টা পক্ষ লোক থাকে, না হয় কিন্তু এই ধরনের সমস্যা তৈরি হয় না। আমাদের দেশের যারা ক্ষমতায় যায় এরা কেউই আপনার নিজে ক্ষমতায় চলে যাওয়ার পরে আর পিছনের দিকে তাকায় না, তখন আর কিছু নিচে কিছু দেখা যায় না। যেমন মনে করেন এই যে 24 সালের আপনার 5ই আগস্টের যে সরকার পতন হওয়ার পরে মানুষের মধ্যে খুবই একটা আসছিল যে এইবার একটা সুন্দর আবার একটা নির্বাচন হবে গ্রহণযোগ্য। ভাইরাস কি হলো, 50% 60% মানুষকে বাদ দিয়ে নতুন নির্বাচন হচ্ছে। আবার বর্তমান সরকার বলছে ইতিহাসে সেরা নির্বাচন দিবে, একটা দলকে ব্যান করে দিছে। এইগুলি দোষিনী, সবাই তো তার সুবিধা মতো কাজ করতে চেষ্টা করতেছে। তো এখন আপনার এই গন্ডগোলের মধ্যে তখন আপনার যেসব দেশে আমাদের দেশের স্বার্থ সংশ্লিষ্ট থাকে তারা এখানে হস্তক্ষেপ করে, এবং আমরাই তো নিয়ে আসি। আমেরিকার ব্যাপারটা তো আসতো না। আমেরিকার ব্যাপারটা কি আছে, আমাদের দেশের যেন উপদেষ্টা ম্যাক্সিমাম হলো আমেরিকাতে থাকে, তারা এই করছে, আমেরিকার নাম আসতেছে। পাশাপাশি আমাদের দেশ যেহেতু ভারতের সাথে আমাদের একটা কানেক্টিং, ভারতের সাথে পার্শ্ববর্তী দেশ, তাদের সাথে আমাদের বিভিন্ন ধরনের আছে। আর আমাদের এই দেশের স্বাধীনতার জন্য যেহেতু ভারত বিরাট ভূমিকা পালন করছে, ওই সময় যে কিছু আপনার স্বাধীনতার বিপক্ষে লোক ছিল তারা সবসময় পাকিস্তানের পক্ষে টানছে। তখন তারা এই জিনিসটা টেনে নিয়ে আসে যে ভারত এখানে আমাদের হস্তক্ষেপ করে। আসলে ভারত হস্তক্ষেপ করে না, এটা হলো আমরা মুখের ভাষা, আমাদের এটা হস্তক্ষেপ করে না। আমরা ভারত কি আমেরিকা কি আছে, ভারত এসে কি ভোট দিয়ে দেয় আপনাকে জোর করে? শুনেন, একটা সরকারকে আপনার পতন ঘটানো যায়, কিন্তু সরকারকে জোর করে আপনার করতে পারেন না।
ওই আপনার ক্ষমতায় বসাইতে পারবেন না। ক্ষমতায় বসাইতে গেলে আপনার সিস্টেম লাগবে, আর যারা জোর করে ক্ষমতায় বসে ওরা টিকতে পারে না। গ্রহণযোগ্য যদি যখন নির্বাচন না হবে, ইনক্লুসিভ যতদিন পর্যন্ত নির্বাচনের চিন্তাধারা এই রাজনীতিবিদদের মধ্যে না আসবে, ততদিন পর্যন্ত আপনার এই ভারত বলবেন হস্তক্ষেপ করছে, ইউরোপিয়ান ইউনিয়ন বলেন হস্তক্ষেপ করছে, নাহলে বলেন আমেরিকা হস্তক্ষেপ করছে, এইগুলি আপনাদেরকে বলতে হবে। এটা থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই। এখন একটা জিনিস দিয়েছেন, ভাইয়া ভাইয়া যখন ঝগড়া হয়, যেন আমাদের দেশের রাজনৈতিক যারা নেতৃবৃন্দ আছে তারা নিজেরা নিজেরা যখন ঝগড়া করে, তখন বাইরের লোকগুলি কেউ আসে সমাধান করতে আসে, কেউ আসে আর বিশৃঙ্খলা তৈরি করতে আসে, এবং বিশৃঙ্খলা এরা জানে যে বিশৃঙ্খলা তৈরি করে রাখতে পারলে আমরা এখান থেকে স্বার্থ হাসিল করতে পারবো। দুইটা পক্ষ কিন্তু থাকে। তা আমাদের দেশের রাজনীতিবিদ যদি এই জিনিসটা যতক্ষণ পর্যন্ত না বুঝবে, ততক্ষণ পর্যন্ত আপনার এই কথাটাই বলবে। তা আমি দেখেন, দুইটা নির্বাচনের কথা স্পষ্ট বলে দিলাম, এখানে বিদেশি কোনো হস্তক্ষেপ ছিল না, কোনো কথাও আসে না, বিদেশি কোনো দেন দরবার হয় নাই। আর যতগুলি নির্বাচন আছে প্রত্যেকটার মধ্যে বিদেশিদের দেন দরবার আছে, প্রত্যেকটাতেই। কিন্তু আমাদের ওই সরকারগুলি মানছে কখন জানেন, মানে সবকিছু ধ্বংস হওয়ার পরে তারা এই দাবিগুলি মানছে, এর আগে মানে নাই। এই যে এখন একটা নির্বাচন হচ্ছে, আমাদের যে বিভিন্ন মহল থেকে সবাই বলতেছে, বয়োবৃদ্ধ সবাই, জনগণ, সাধারণ মূর্খ, অশিক্ষিত সব মানুষই বলতেছে যে এই নির্বাচনটা হচ্ছে না। মানুষও তো ভোট দিতে যাবে, কত পার্সেন্ট যায় যাক, যতটুকু যাক, কিন্তু মানুষের মধ্যে তো আসবে না, স্যাটিসফ্যাকশন আসবে না। তার মধ্যে তো এই যে আমি গ্রামে আসছি আজকে, আমি তো আইসা খোঁজ নিলাম, বলতেছে কারে ভোট দিব এখনো তো ডিসিশন নেই, কারণ আমরা তো নাই, আমাদের মার্কা নাই, কি ভোট দিব, দেখি দিলে দিতে পারি, দিব হয়তো বা দিবে, কিন্তু মানুষের মধ্যে যে স্যাটিসফ্যাকশন এটা তো হবে না। সুতরাং আপনি যারা বলছেন ভারতের কথা নামিয়ে আনছে, আমেরিকান নামে আসছে, এইগুলি আসলে কিছু নেই। এগুলো আমাদের মুখের ভাষা। দেখেন না আপনি, যে আমাদের যে কিছু কিছু নেতৃবৃন্দ আছে, যে আমরা কি করছে, বলছে যে আমরা চাঁদাবাজি বন্ধ করে দিব, চাঁদাবাজের বিরুদ্ধে ব্যাপক, অথচ ওরা যখন ক্ষমতায় আসছে 18 মাস আগে ওদের পায়ের স্যান্ডেল ছিল না, চিরা স্যান্ডেল ছিল, এখন হাইফাই গাড়ি দিয়ে ঘুরে। আর তারা নাকি আপনি করবে আপনার চাঁদাবাজি, তাদের এই নির্বাচনের টাকা কোথা থেকে আসছে, তাদের এত হাইফাই ড্রেস কোথা থেকে আসছে, এই গাড়ি কোথা থেকে আসছে? মানুষ কি আর কিভাবে বোকা বানাবে বলেন? অথচ এরা এত চাঁদাবাজি ছাড়াও টাকাটা পাইলে কোথায় বলেন? এক একজনের শত শত কোটি টাকার মালিক। এই নির্বাচন আগে উপদেষ্টা পরিষদে বলা ছিল যে তারা আইসেই আপনার তাদের সম্পদের হিসাব দিবে। 18 মাস পরেও একজনের সম্পদের হিসাব দেন, একজনে কি দিছে শুনলাম, তার দিছে এটা আমরা জানি না। যে সম্পদের হিসাব দিছে পাবলিককে জানাইতে হবে না? পাবলিক যদি না জানে তাহলে লাভ হইলো কি? পাবলিককে জানতে হবে, আর বাকি একজনও দেয় নাই। আর তারা বলতেছে কি তারা করবে। ওই আরেকজনের বক্তব্য দিচ্ছে কি, যদি কি না বলে, চাকরির জন্য যদি সঠিকভাবে চাকরি পাইতে চান নিজের মেধা দিয়া, তাহলে তাদেরকে ভোট দেওয়ার জন্য। আরে ভাই, অল্প সময়ে ক্ষমতা তাই গিয়ে তোমাদের যে কাজগুলি করছে, যেমন একজনের ক্রিকেট বোর্ডের কথা বলি, ক্রিকেট বোর্ডের যে ভদ্রলোক ছিলেন উপদেষ্টা, উনি এই বক্তব্যটা দিছে, সেই ভদ্রলোকে ক্রিকেট বোর্ডকে ধ্বংস করে দিয়ে গেছে। ক্রিকেট বোর্ডের সাথে যারা সংশ্লিষ্ট সাংবাদিক তারা বলছে যে ক্রিকেট বোর্ডে যে নির্বাচন রয়েছে এটা কোনো নির্বাচনই হয় না, এটা হলো তার মন মতো লোক বসায় দিয়ে চলে গেছে। আর এই মন মতো লোক বৈশা ওরা ক্রিকেট সম্বন্ধে কোনো ভালো এক্সপিরিয়েন্স নাই না থাকার কারণে ক্রিকেটটাইকে ধ্বংস করে দিচ্ছে। তাহলে ওরা নাকি আপনার করবে, আপনার কি দুর্নীতি নির্মূল করবে। জি রফিক ভাই, এটা আসলে যতদিন পর্যন্ত আপনি নিজে ঠিক না হবে ততদিন পর্যন্ত মানুষকে দোষী কোনো লাভ নাই। ভারতের দোষা যেটা, এটা হলো আপনার এটা হলো তাদের একটা মুখের একটা, আমরা বলি এটা কি, মুখের একটা ওদের তো ধরেন একটা ভারত বিরোধিতা করাই হলো ওদের যেটাকে বুলি, মুখের বুলি। ভারত বিরোধী শুনে ওদের তো কোনো শুনেন, যারা সাধারণত বিরোধী আছে ওদের বিরুদ্ধে তো ব্যাপক অভিযোগ আছে, অনেক কিছুই আছে। তারা একটাই, ভারত বিরোধিতা করলেই কিছুটা ভোট পায়, অল্প কিছু ভোট পায়, এটাই তাদের হলো মূল সম্পদ। আজকে দেখেন, আওয়ামী লীগ যখন ছিল তখন জামাত আর জাতীয় পার্টি মিলে সবাই মিলে ভারত বিরোধিতা করতো, আর এখন জামাত করতেছে কি, এই বিএনপির এখন বলতেছে ভারতীয় দালাল বলতেছে। কারা বলতেছে? তাহলে তারা আগে তো বিএনপি জামাত মিলে বলতো আওয়ামী লীগকে,
আর এখন জামাত বলে বিএনপিকে, তাহলে বুঝেন তাহলে পোর্শনটা কোনটা? ওই যে স্বাধীনতা বিরোধী। জামাত স্বাধীনতা বিরোধী, দুনিয়া সবাই জানে, এটা তো অস্বীকার করার কিছু নাই। ওরা এইটা বলবে সারা জীবন, যতদিন পর্যন্ত দুনিয়া থাকবে ততদিন পর্যন্ত ওরা বলবে, আর যতদিন পর্যন্ত এছাড়া এটা থামবে না। সুতরাং এটা আমাদের চিন্তা করে লাভ নাই, এটা শুধু শুধু বলা। এই যে রাশেদ ভাই বললো না যে সারাদিন খাইবেন পড়বেন সবকিছু ভারত করবেন, আবার ভারতের বিরোধিতা করবেন। ভারত ছাড়া কায়কো দিতে পারে না, প্রত্যেকটা জিনিসই আমাদের সাথে যুক্ত। কোন আমাদের ছোট্ট দেশ হিসাবে প্রতিটা জিনিসই, যে জিনিসটি হোক অল্প না আমার শর্ট থাকে, এই শর্টটা কোথা থেকে আনতে হয়? ভারত থেকে আনতে হয়। যে কোনো জিনিসই আমাদের আছে অ্যাভেলেবেল, কিন্তু তার মানে এই না আমাদের কিন্তু পর্যায়ে আছে আপনার কিনা বলে সারপ্লাস আছে, বিশেষ করে ভোগ্যপণ্য। সারপ্লাস থাকলে আপনি এক্সপোর্ট করতে পারতেন, সারপ্লাস নিলে শর্টেজ থাকে প্রত্যেকটা জিনিস, পেঁয়াজ রসুন ডাল আপনার চাল কত কিছু আরো অনেক কিছু আছে, মশলা বলেন আদা বলেন সব কিছু আছে, আপনার শর্টেজ থাকে। এই শর্টেজ গুলি তো আপনার এই ভারত থেকে আনতে হয়, আমাদের অল্প দামে আনতে পারি, কম দামে আনতে পারি। যেখানে আপনার ভারত থেকে যদি আমরা 20 টাকা দিয়ে আনি, অন্য দেশ থেকে আনতে আমার 25 টাকা 30 টাকা লাগবে, তাহলে জনগণের টাকা খরচ হবে, ক্ষতি হবে। সেজন্য ভারতের কাছ থেকে আনতে বাধ্য আপনি। রফিক ভাই, আমি একটু ভিন্ন ইয়েতে যাই। যেটা জানার ছিল সেটা আসলে এখানে অনেক ভূ রাজনীতির বিষয়ও আছে, যেহেতু ভারত আর আমেরিকার যে সেই বিষয়গুলো আমরা অন্য এক সময় আলোচনা করব। আমি রাশেদ হায়দার ভাইয়ের কাছে একটু আসি, সেটা হচ্ছে বাংলাদেশের পাশে দাঁড়ানোর কারণে পাকিস্তানকে ধন্যবাদ দিয়েছেন আমাদের আইন উপদেষ্টা আসিফ নজরুল। আবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, প্রধানমন্ত্রী, তিনি বলেছেন বাংলাদেশের পাশে দাঁড়াতেই ভারত ম্যাচ বর্জন করেছে। টি-20 বিশ্বকাপের ভারত ম্যাচ খেল বর্জন করেছে পাকিস্তান, এটা করেছে বাংলাদেশের স্বার্থে। প্রশ্ন হচ্ছে এখানে বাংলাদেশের আসলে লাভটা কি? রাশেদ হায়দার, আপনি মিউট আছেন। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি এখনো জানি না, বা আপনারা জানেন কিনা, যে ভারত পাকিস্তানের কোনো ম্যাচ আছে কিনা, এবং থাকলে এটা কোথায় আছে এটা আমি জানি না। আসলে এই ফিচারটা যদি বের করা যাইতো তাইলে হয়তো এটা আলোচনার একটা বিষয় ছিল, কারণ আমরা জানি না যে আসলে ম্যাচ আছে কিনা। আছে 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 আছে, এটা শ্রীলঙ্কাতে হবে। ওকে, শ্রীলঙ্কাতে হবে, তাইলে ওই ম্যাচে পাকিস্তান যদি ভারতের সাথে না খেলে তাতে সমস্যাটা কার? সমস্যাটা তো পাকিস্তানের। এ তো বাংলাদেশের পক্ষ হইয়া বাংলাদেশের জন্য ওনারা, আজকে যদি এমন হইতে যে বাংলাদেশের জন্য ওনারা, যেহেতু বাংলাদেশ বিশ্বকাপে যাইতে পারতেছে না, ওনারাও বিশ্বকাপ বয়কট করতো, তাইলে বলতাম যে হ্যাঁ বেটা বাংলাদেশ। এখন কি করলেন উনি, যে ধরেন এই খেলায় হয়তো 3টা দেশের সাথে খেলা আছে, 2টা অন্য দেশ আর তৃতীয়টা হচ্ছে যে ইন্ডিয়া পাকিস্তান। তো ইন্ডিয়া পাকিস্তানে আপনি খেলবেন না, ওয়াক ওভার দিবেন, ইন্ডিয়া বেস্ট হয়ে যাবে। আবার এমন আছে যে আপনি 2 ম্যাচে এমন গোহারা আছেন যে তৃতীয় ম্যাচে ইন্ডিয়ার সাথে থাকি আপনি হারলেও কি আর না হারলেও কি, জিতলেই বাকি, আপনি কিছুই পারবেন না। সুতরাং এগুলো হচ্ছে পলিটিক্যাল স্ট্যান্ডবাজি। কেন আপনি তো এর আগে না ওনারা বলছিল যে ওনারা খেলতে যাবে না, আগে ওইটা দেখাইতো যে হ্যাঁ বাংলাদেশের কারণে বাংলাদেশকে নেয় আমরাও বিশ্বকাপ গেলাম না, ওইটা দেখাইতেন। একটা ম্যাচ খেলবেন না আপনি, এটা দেখাইলে কি লাভ? আর বাংলাদেশের কি লাভ হবে এতে? আপনি বাংলাদেশকে এত ভালোবাসেন, আপনারা ভাই ভাই, একই মার পেটের 2জন সৎ ভাই, আপনি বাংলাদেশের জন্য আপনি খেলাই ছেড়ে দিতেন, ওয়ার্ল্ড কাপে যাবো না, অসুবিধা কি আছে, সেইটার স্লোগান তুলতেন। তাইলে আজকে এই যে আমাদের উপদেষ্টা আসিফ নজরুল বা অন্য যারা আছে তারা বললেও হইতো। আর আমাদের এই উপদেষ্টা এরা খেলার বুঝেই কি? এরা খেলারই কিছু বুঝে না, এরা জানেই না কেমনে। আর আসিফ নজরুলের কথা কি বলবেন আপনি? এই আসিফ নজরুল শাহবাজ শরীফের কথা বাদ দেন, ওই পাইকা প্রধানমন্ত্রী, হে তো গাইও না গরু বলদ না, হেও জানে যে ইন্ডিয়ার সাথে খেলে ওরা জিতবে না, হারবে, গো হারবে, এটা জানে। এই জন্য ইন্ডিয়ার সাথে বয়কট, ম্যাচ বয়কট। বাকি আর কার কার সাথে ফিকচারটার দরকার ছিল আসলে আমাদের, পাকিস্তান কার কার সাথে খেলবেন, তাহলে ভবিষ্যৎবাণী করে দিতে পারতাম যে কার কার সাথে ওনারা হারবেন। রাশেদ হায়দার ভাই, আমাদের উপদেষ্টা মহোদয় তিনি ধন্যবাদ দিয়েছেন যে বাংলাদেশের পাশে দাঁড়ানোতে। এখন ধন্যবাদ দাঁড়ালো, আমাদের লাভটা কি? বাংলাদেশের
হলো এটা একটু যদি আমি তো বলেন। বলতে এই আসিফ নজরুল এক সময় যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে সবচেয়ে সোচ্চার ছিল। ঘাদানি যে কমিটি সেখানে ছিল। গোলাম আজমের ফাঁসি হবে না কেন, দরকার নিজের ফাঁসি দিয়ে দিবে, সেই আসিফ নজরুল। আজ থেকে 4 বছর আগে তার বিভিন্ন স্ট্যাটাস গুলো দেখেন সব অমিল। তো এখন সে ধন্যবাদ দিছে। আমি তো আপনারা ওইটা বলছি যে পাইকারা যদি বাংলাদেশের উপকার করতে চাইতো তাহলে তারা টোটালি বর্জন করতো খেলা, ওয়ার্ল্ড কাপ খেলায় বর্জন করতো। তাইলে তো কইতে 2টা দেশ ওয়ার্ল্ড কাপ খেলে নাই, এক বাংলাদেশ 2 পাকিস্তান এশিয়া। তো ওরা বর্জন করলে আমাদের লাভটা কি হতো? আমরা কত কোটি টাকা পেতাম? না না, আমাদের কোটি টাকা পাইতাম না, আমাদের লাভ নাকি আমাদের র্যাঙ্ক আরো হাই হয়ে যাইতো? না না না, ওই যে আর পাকিস্তানও খেলতো না, তাহলে আমাদের না, আমরা 2 পাকিস্তান এক হইতাম, যে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান আমরা এক হইতাম। ওরা কি এমন লাভটা বই আনবেন পাকিস্তান ইন্ডিয়ার সাথে? আমি এখানে তো লাভের চাইতে আমার কাছে আমার মনে হচ্ছে এটা এক ধরনের আত্মঘাতী, আত্মহত্যা, মানে নিজে যাইয়া মানে নিজের এটা হচ্ছে ক্ষতিটা করে। এটা হচ্ছে পলিটিক্স এর স্ট্যান্ড বাজি আছে, পলিটিক্স এর কিছু স্ট্যান্ড বাজি আছে। যেন ওই যে আপনারা কইলাম না যে বিভিন্ন জায়গায় মিছিল করে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, ধানের শীষে ভোট দিন। ওই যে ধানের শীষে ভোট দেওয়ার জন্য জয় বাংলা, জয় বঙ্গবন্ধু হালাল, পলিটিক্যাল স্ট্যান্ড বাজি। ঠিক এটা ক্রিকেটে আইসা পাইকার একটা স্ট্যান্ড বাজি করলো, মানে আমরা পুরা খেলা বয়কট করি নাই, কিন্তু আমরা বাংলাদেশের জন্য আমরা ভারতের সাথে খেলা বয়কট করেছি। তুই বেটা ভারতের সাথে বয়কট করলে আমার লাভ কি? আমার দেশের যা মারার পুরাই তো মাইরা দিছস। ওই যে হাদির একটা স্লোগান ছিল না, সাউয়া মামা ছিঁড়া ফেলাবেন, আমার দেশে তো সাউয়া মামা ছিঁড়া দিছস তুই পাইকারা। তোরা পাইকারাই ইনফ্লুয়েন্স করছ যে দরকার ওয়ার্ল্ড কাপ আমরা বয়কট করব। হেই ইনফ্লুয়েন্সার যায় হিতারা বয়কট করলো বাংলাদেশ, আর লগে লগে পাকিস্তান কি করলো 3 ঘন্টার ভিতরে তাদের বিশ্বকাপ টিম ঘোষণা করে দিল। তো এত প্রথমেই আমাদের মাইরা দিছে ভাই, এখন আর হে একটা খেলা খেললেই কি আর না খেললেই কি? এটা যে টোটাল, এটাই পাইকাদের নিয়ে কোনো আলোচনাই আইসেন না। পাইকাদের নিয়ে আলোচনা একটাই হইতে পারে, জামাত আর পাকিস্তান এই দুটারে যেখানে পাবে সেইখানেই মারো, এইটা হইতে পারে আলোচনা। জামাত আর পাকিস্তানি এদের পুরুষদেরকে যদি পারো ধৈর্য না সবাই বানাও, কি ওই যে আপনার করতো না আগে, আরে ওই যে যুগে, মানে যখন শিক্ষা দীক্ষা কোনো কিছু ছিল না, ওই যুগে ওই যে বাজার থেকে কিনে নিত দাস, এদের আইনা পাইকার জামাইতাদেরকে আইনা দাস বানাও, আর ওদের স্ত্রী কন্যাদেরকে আইনা তোমরা গনিমতের মাল হিসাবে ইউজ করো। এইটা হতে পারে কথা, এদের সাথে এই আচরণ করা উচিত। কি রাশেদ হায়দার ভাই, আমি আবারও আসবো আপনার কাছে, আমি রফিক ভাইয়ের কাছে একটু যাই। রফিক ভাই, এই যে পাশে দাঁড়ানোর রাজনীতি, পাকিস্তান বাংলাদেশের পাশে দাঁড়াইলো, বাংলাদেশ আবার পাকিস্তানের পাশে দাঁড়াইলো, এই 2 পাশে দাঁড়ানোতে আমাদের লাভটা কি হলো? বাংলাদেশের লাভটা কি হলো? তো এখন একটা অনলাইনে কথা বলছি, কি আর বলবো, বলার কত ধরনের ভাষা যে আসতেছে মুখেতে, বলা মুশকিল। শুনেন, যে থাকে ওই যে মানে ফকির থাকে, বুঝতে, সে কিন্তু আর একজন এই ধনী হয়ে যাক সেটা কোনোদিন চায় না। এটা হলো বাস্তবতা, এটা তো সামাজিক বাস্তবতা, দেশ টু দেশ এটাও একটা সামাজিক বাস্তব। পাকিস্তান হলো একটা ফকির হয়েছে, ফকির। পাকিস্তানের জনগণকে এই পাকিস্তানি এই যে শাসক গোষ্ঠী, একটা চক্র আছে শাসক গোষ্ঠী, ওরা পাকিস্তানের জনগণকে ফকির বানায় রাখছে। এখন আমাদের দেশের কিছু শাসক গোষ্ঠী এরা তৈরি করছে, করে ওদের সাথে যুগ শাসক করে আপনার এই জনগণকে এই যে যাতে ফকিরের দশায় নিতে পারে, সেই এলো তাদের হলো মূল কাজ, আর কোনো কাজ। পাকিস্তান নিজে তারা হলো জঙ্গিবাদ কায়েম করছে। আমাদের দেশের এই যে ভদ্রলোকের নামটা বললেন, আমাদের উপদেষ্টার কথা বললেন, উনি নিজে বলছে যে আমি এত জনপ্রিয় ছিলাম আর এখন আমি এত কাজ করি, মাত্র আপনি একটা সময় আমি দুবাই থেকে কষ্ট করে সারাদিন আসলাম, আইসিয়া আপনি কাজ করলাম, রাত ভরা কাজ করলাম, এরপর আমার মানুষে গালাগালি করে। তাইলে ওনার তো বৈশাখ চিন্তা করা উচিত যে আপনি আগে কি কথা বলছিলেন আর এখন কি করেন করতেছেন, আগে কি বলতেন এখন কি করতেছেন, তাহলে আপনাকে কেন আপনি নিজের মুখে বলতেছেন যে আপনাকে মানুষকে আর ঘৃণা করে, তাহলে কি আপনার তো উচিত বোঝা উচিত যে আপনাকে কেন ঘৃণা করে।
এখনো সে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে সে ইয়ে করে, যারা নিজের দেশের মানুষকে প্রতিনিয়ত গুলি করে মারতেছে, তাদের আদর্শ বাস্তবায়ন করতে চায়। পাকিস্তানের আপনার এই কয়েকদিনে আপনি তো পেপারগুলি আসতেছে এখন ব্যাপক, আজকেও 216 জন, আজকেও 216 জন স্বাধীনতা কামীকে হত্যা করেছে এই যে পাকিস্তানের আপনার এই যে খাইবার পাখতুন আর হলো আপনার বেলুচিস্তানে ব্যাপক হত্যাকাণ্ড চালাইতেছে। আর আমাদের এই দেশের এই মতদাসের লোকগুলি, এরা ওদের পাকিস্তানে তাল মিলায় চলতে চায়, তো তারা ওই জিনিসটাই এখানে কায়েম করতে চায় না। আমাদের দেশেও তো এরকম হচ্ছে, আমাদের দেশে কি কম হত্যাকাণ্ড হচ্ছে? আর এই হত্যাকাণ্ড কথা বলতেছে উপদেষ্টা, এটা হত্যাকাণ্ড হলো মব, কেউ একজন বলছে মব, আরেকজন বলছে না এগুলো মব না, আরেকজন বলছে এগুলো প্রেসার গ্রুপ। আর তাদের যে মতাদর্শের লোক আগে যারা ছিল, যে সরকারের বাইরে ছিল, মানে আবার ভিতরেও আছে, মানে এটা হলো পরামর্শদাতা, তারা বলতেছে যে বাংলাদেশের সচিবালয় থেকে প্রথম শুরু হয়েছে মব, এবং মব দেশকে ধ্বংস করে দিচ্ছে। আপনি দেখেন তাহলে আপনি তাহলে আমাদের দেশটা আজকে আপনি আমরা যখন ছোট থেকে দেখছিলাম, আমাদের দেশ তো গরিব ছিল, আমরা গরিবটা তো আমরা নিজে দেখছি ভাই। এটা যদি না দেখতাম, আমাদের প্রজন্ম, আমাদের বর্তমান প্রজন্ম, ওরা তো এই গরিবের কি দশাটা, মানুষের যে কি কষ্ট ছিল, মানুষের না খায় থাকতো, এই জিনিসটা ওরা দেখে নাই। শীতের দিনে মানুষের লেপ ছিল না, লেপ যেটা তুলার লেপ, আর এখন কম্বল গায়ে দেন আপনার কুট পরেন, টাই পরেন, আর ওই সময় মানে ওই রকম শীর্ষস্থানীয় ধনী ছাড়া আপনার কুট টাই পড়তে পারছে না। ঢাকা শহরে এখন প্রাইভেট কারের জন্য হাঁটা যায় না, সেই আগের দশাটা তো দেখে নাই। ওরা তো মনে করছে এইটাই এরকম মনে বাংলাদেশও ছিল। ওই যে এদের কথা শুনে আমাদের দেশটা যে কোন দিকে যাচ্ছে এটা তো আর বলার মতো। সুতরাং আপনি তো অপেক্ষা করেন, এই অবস্থা যদি চলতে থাকে আগামী 10 বছরে পাকিস্তানের যে ইচ্ছা ছিল যে শালারা তোরা আমাদের সাথে ভাগ হয়ে গিয়ে আমরা বড় লোক হয়ে গেছে, ইন্ডিয়ার সাথে করে তাল মিলায় তোরা এদেরকে কানে ধরে আবার আমার কাছে পায়ের কাছে নিয়ে আসবো, আবার 5 আটার জন্য নিয়ে যাবে। 5 আটার লোক তো অলরেডি তৈরি করে ফেলছে বাংলাদেশে। সুতরাং ওদের 5 আটার জন্য ওরা কিছু রূপ রেডি করে আছে। রাষ্ট্রীয় ক্ষমতা বসে এখন মনে করে কাজ করতেছে ওরা। ওদের পক্ষে এতদিন রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল না, বাইরে ছিল, এখন রাষ্ট্রীয় ক্ষমতা বসে কাজ করতেছে। না হয় যারা ক্রিকেট নিয়ে কাজ করে, যারা সাবেক ক্রিকেটার বলেন, ক্রিকেট সংগঠক বলেন, সাবেক বর্তমান যারা ক্রিকেট সংগঠক, তারা সবাই বলতেছে যে আমাদের দেশের বিরাট একটা ক্ষতি হয়ে গেছে। 500 টাকা ইনস্ট্যান্ট নাই, এবং সামনে এই যে দেখেন আইসিসি কিন্তু ভারতকে একটা হুঁশিয়ারি দিছে। আবার কিছু দেখেন আপনি, কিছু সংবাদ কর্মীও তৈরি করে হালছে যে ভারত পাকিস্তান ম্যাচ যদি বয়কট করে, 2টা সংবাদ দেখছি দিছে যে 6,000 কোটি টাকা আইসিসির লস হবে। আপনি ধরেন আইসিসির লস হলে আইসিসির লস হবে, এটা ভারতের কি হয়েছে? আইসিসি লস যখন হবে তখন তো আপনি আমি সবাই তো টাকা কমে যায়। বাংলাদেশ যদি এখন পায় 450 কোটি টাকা পায় বছরে, তাহলে আপনার আইসিসি যদি 6,000 কোটি টাকা লস হয়, এই লস যদি সবাই যদি বন্ধ করে দেয়, তাহলে বাংলাদেশ তখন তো পাবে 100 কোটি টাকা। তাহলে লসটা কোথায় হলো, কার হইলো? মানে নিজের পায়ে নিজে কুড়াল দিয়ে বলো যে কুড়াল দিয়ে দিছি খুব, এই কথা। এখন পাকিস্তানের শুনে ওদের হলো বর্বর ব্রেন, এই বর্বর ব্রেন আমাদের দেশে সাপ্লাই দিয়ে দিছে অলরেডি। এখন মনে করেন কালচার হবে, আস্তে আস্তে কালচার হয়ে যা হওয়ার তাই হবে। এবং আরেকটা জিনিস বলে দিই আপনাকে, আইসিসি দেখবেন এই যে আপনার ক্রিকেট তো ধরান 2-3 মাস বাকি আছে, এই টুর্নামেন্টের পরে আইসিসি একটা অ্যাকশনে নিতে যাচ্ছে। কেন এই অ্যাকশনটা বুঝাই দিই আপনাকে। মাঝখানে একটা 2টা বাকি রয়েছে, আর 2-3টা আমি সাংবাদিকের ব্যাখ্যা শুনছি যে আইসিসি যে ভারতের যে ম্যাচটা হবে, এটা থেকে পাকিস্তানে আর ভারতের যে ম্যাচটা, এটা থেকে ভালো একটা অ্যামাউন্ট আপনার আসে, সবচেয়ে বেশি আসে অ্যামাউন্ট আসে ওই যে এড বা ওই যে বিভিন্ন ধরনের এডের কারণে আসে, এটা থেকে বেশি আসে। আচ্ছা, এই যে টাকাটা, এটা বলছে 500 কোটি টাকার মধ্যে 450 থেকে 500 কোটি টাকা সর্বোচ্চ। এটা ভালো একটা আছে, সাংবাদিক আছে, ও সুন্দর করে ব্যাখ্যা করে ইউটিউবে দিছে, আমি এটা শুনছি। আর কয়েকজনও বলছে এটা। তাহলে আর একজনে বলছে 6,000 কোটি, তার মানে মিথ্যা কথা বলছে। মানে ওই পাকিস্তানি বাপ দাদার লোক ওখানেও কিন্তু তৈরি করে ফেলছে এরা। আচ্ছা,
আচ্ছা যাক দিয়ে লস হলে 300 কোটি 1000 কোটি, আইসিসি যাবে, ভারতের কিন্তু আসা যায়। আরেকটা জিনিস নিচ্ছে, এবং আইসিসি একটা আসতেছে, যখন আইসিসি বোর্ডে মিটিং হবে, আইসিসি যে আপনি খেলেন, আইসিসির আন্ডারে যে আপনি খেলেন, আপনি যে টাকাটা পান, তো শর্ত আছে, কিছু শর্ত আছে না, কিছু নিয়ম কানুন আছে, নিয়ম কানুন তো পালন করতে হয়, এইরকম শর্ত আছে। এই শর্তের মধ্যে আপনি যে ম্যাচ ইচ্ছে করে খেললেন না, এটার জন্য যে বোর্ড মিটিং হবে, তখন তো সবারই যদি ইনকামটা কম হয়, তখন সবারই কিন্তু ভাগবটরা কমে যাবে। কমে গেলে তখন অন্যান্য যখন বাংলাদেশ এবং পাকিস্তান ছাড়া আরো যে 14টা দেশ, তাদেরকে যখন আপনার আগে 200 কোটি টাকা পাইতো বা 500 কোটি টাকা পাইতো, এখন যদি আপনি 100-200 টাকা কমায় দেন, তখন বলুন আমি কেন কমে নিবো, আমি তো খেলছি। তখন বললো যে ইনকাম তো কমেছে, কেন ইনকাম কমেছে, যে পাকিস্তান আর ভারতের জন্য। বলে তাহলে তাদের জরিমানা করেন, আমরা কম নিতাম না, তাদের ওদের কিন্তু কাটে নেন, ওদের সব টাকা কাটে নেন। এবং এটা হলো এবং বাস্তবতা ঘটনা, এটা হলো বাস্তব। এবং আপনি এই বিশ্বকাপ ম্যাচের পরেই আপনার আইসিসি সমাপনী, এরপর একটা মিটিং হবে না, তাদের মিটিং এর মধ্যে এই জিনিসটা উঠবে, তখন মনে রাখেন আপনি, ভারত, বাংলাদেশ, পাকিস্তান এবং ভারতকে আইসিসিতে টাকা তো পাবে না, উল্টা জরিমানা হবে। এবং এটা এলো নিয়ম, এটা হলো আইন। কারণ আপনি তো মানবেন না ভাই, আপনি তো খেলছেন, রাশেদ ভাই খেলছেন, আমি খেলছি না, এটা আমার দোষ। আরেকজন খেলছেন, আরেকজন, দুইজনের দোষ আছে, 14 জন এটা লস নিবে কেন? তারা তো ছাড়বে না। তখন তো ওখান থেকে আইন আছে, তো আইন ছাড়া তো চলে না কোনো কিছুই। এই যে ভদ্রলোকের কথা বললেন, সে তো শুনেন, সে মৃত্যু, সে জাতীয় মৃত্যু। কিছুদিন পরে দেখবেন উনি যখন ক্ষমতা চলে যাবেন, উপাধি পাবে জাতীয় মৃত্যু কিছু, এবং সবাই বলে, নিজেই তো স্বীকার করছে যে আগে মানুষ তাকে তার জন্য এত ভালোবাসতো, এত এত, আর এখন সব তাকে গালাগালি করে, রাত দিন 24 গালাগালি কাজ। বাইক তুমি করছো দেখি তো, তুমি যে এই যে মিথ্যা, তুমি একজন ইউনিভার্সিটি টিচার হয়ে এই যে এত মিথ্যা কথা কয়, মানুষ ইউনিভার্সিটি টিচার মিথ্যা কথা বলতে পারে এরকম, এটা তো মান জাতীয় হতবাক হয়ে গেছে গা। এবং তার মিথ্যাবাদী এত মৃত্যু, সে মানে নদীর মিথ্যা কথা বলে। সে একজন ইউনিভার্সিটি টিচার যে লেখাপড়া করে, সে এখানেও তো ছাত্রদেরকে সে মিথ্যা কথা শেখায়। তারা গালালি করবে নাকি পাবলিকে? আমরা তো গালালি করি না ওনাকে, উনি নিজেই বলতেছে গালালি করে। বাংলাদেশে কাজ করে 26 লাখ ভারতীয় বাংলাদেশে চাকরি করে, এই কথাটা তো তিনিও বলেছেন। আমরা তো এগুলো জানি 26 লাখ, এখন আর আমাদের বলতে হয় না। যে কথাগুলি আমি বলতেছি, নাম বলতেছি না, তাই মানুষ বুঝতেছে যে কোন লোক। এটাই আপনারা আমার বলবো না, ওই ইয়ারে বলবো না, যে অর্থমন্ত্রী যে আছে আপনার, উনাকে বলবে না। উনি তো বাস্তবতা অনেকগুলি স্বীকার করে, দেখছেন না আপনি, যে আমরা কি করবো, চাল আনতে হবে, তো চাল না হলে আপনি অন্য দেশ থেকে আনবো, 10 টাকা বেশি লাগবে, আমি কেন আনবো যাবো ওইখান থেকে? আমি 1.5 টাকা কেন নষ্ট করবো? আমি ওইখান থেকে কম দামে পাচ্ছি, ওইখান থেকে নিয়ে আসবো। তাদের কথা শুনে নাই তো অর্থমন্ত্রী। তারা তো দেশ ধ্বংস হয়ে গেলে তাদের কোনো আসা যায়, তারা তো ঠিকই করতেছে, কাজ করতেছে, তাদের কাজ তো ঠিকই হইতেছে, তারা তো বেতন ভাতা পাচ্ছে, আরামসে বড় হাইফাই গাড়ি চলতেছে, সবকিছু করতেছে, তাদের কোনো সমস্যা নাই। দেশ গুল্লাই গেছে গা। এই যে মব না, আবার একজনকে মব, আরেকজনকে মব না, এইটাই ঠিক, আবার হচ্ছে মবে ধ্বংস করছে এই আইন শৃঙ্খলা, এক একজনে এক কথা বলে। আমার বিচিত্র এই বর্তমান সরকার, আমার জীবনে বয়স তো কম হয় নাই, বললাম তো ওই দিনই বললাম, 2-4-5 জনই উপদেষ্টা আমার চেয়ে বয়সে বড়, সবাই আমার সমান, সবাই আমার বয়সে সমান। তো অভিজ্ঞতা তো এটাতে কম না, লেখাপড়া এটাতে কম করি নেই। ওরা তো কেউ ডক্টর ডিগ্রি, আরেকজন ডক্টর নেওয়া, এই তো ঘটনা। এইগুলি তো আসলে বলে লাভ নাই। ধন্যবাদ ভাই। কি রফিক ভাই, রফিক ভাই আসবো আবার আপনার কাছে। আমি রাশেদ হায়দার ভাইয়ের কাছে একটু যাই। রাশেদ হায়দার ভাই, আজকে ভোট কারচুপি রোধে নাগরিক সচেতনতা ও প্রতিরোধ শীর্ষক একটা গোলটেবিল বৈঠক হয়েছে। এখানে ভোটের সিল পাওয়া গিয়েছিল লক্ষ্মীপুরে, ধরা পড়েছে একজনকে গ্রেপ্তার করা হয়েছে, আর যিনি জামাত নেতা বলা হচ্ছে তাকে জামাত থেকে বহিষ্কার করা হয়েছে, তাকেও পুলিশ গ্রেপ্তার এখনো করতে পারেনি, উনি পলাতক আছেন। এই প্রসঙ্গে লেখক ও রাজনীতি বিশ্লেষক জাহিদুর রহমান বলেছেন, তাহলে কি তাদের হাতে ব্যালট পেপার বা ব্যালটের সফট কপিও আছে কিনা? বিষয় হলো, এটা তো প্রশ্ন আসতেই পারে যে যারা কি বলে সিল তৈরি করে, তাদের কাছে ব্যালটের ইও তো থাকতে পারে। আসলে এই ধরনের ইলেকশন যদি এইভাবে হয়, আর কি হয় এই ইলেকশনে, আসলে ফাইনাল রেজাল্ট কিভাবে নির্ধারিত হবে যদি এই ধরনের কারচুপি হয়?
ভাই আপনার গত 54 বছরে এতগুলো ইলেকশন হইছে, কোন ইলেকশনের আগে এইভাবে সিল বানাইতে দেখছেন? যতই বলবেন বলেন এটা বানোয়াট কথা, রাইতের ভোট দিনে, দিনের ভোট রাইতে হইছে, এগুলা আওয়ামী লীগ আমলে ভোটে যেগুলা, এগুলা এখন তো রাস্তায় রাস্তায় ব্যালট পেপার পাওয়া যায়। ব্যালেটের ভেতরে আবার সিল, কোন সিল মারবে সেই সিলের নমুনা কপিও জামাত ইসলামের হাতে থাকে। আর আপনি ওই যে জাহিদুর রহমানের কথা বলছেন, বিশ্লেষক, ও হচ্ছে যে একটা বি ক্লাস পাবলিক, ও টোটালি বি ক্লাস। ওর মধ্যে আসলে কোনো হিতাহিত জ্ঞান আছে বলে আমার মনে হয় না। ওর নিজে যা ভালো তাই ভালো, আর পৃথিবীতে সে আর কোনো ভালো কথা শুনতে রাজি নেই। তার কাছে প্রথম থেকে এখন পর্যন্ত তার কাছে আওয়ামী লীগ যা করছে সব খারাপ। ওই যে পদ্মা সেতু বানাইছে, সেইটাতেও জাহিদে যাইয়া দেখে যে পদ্মা সেতুর পিলার এগুলো নাকি হাত দিলে লড়ে, এই ধরনের। সুতরাং ওই বিকাশ কি বললে সেটা আমার জানার কোনো বিষয় না, তার নিয়ে কথাও হইতে চাই না। আর এখন সিল, এই সিল নির্বাচন কমিশন থেকে একটা না ধরা গেছে নাকি এই একটাকে ধরাই দিয়া বাইট দিয়ে আরো হইতে। দেখেন আপনি একটা কথা বলি, এয়ারপোর্টে ম্যাক্সিমাম টাইম দেখবেন যে এই 2 কেজি স্বর্ণ ধরা খাইছে। এইটা আসলে যারা চোরা চালান করে এরা প্রথমে 2 কেজি ধরা খাওয়াই দেয়, এর তলে দিয়ে আরো 1000 কেজি চলে আসে। এটা যে নিয়ম, চোরা চালানের নিয়ম। সুতরাং হয়তো এই একটারে ধরাই দিছে ফেনীর এই লোকেরা, ধরো একজন রাশেদ হায়দার ভাই গত 4 দিন আগে পাকিস্তানে তৈরি রিভলভার উদ্ধার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। আপনি তো সব ধরা পড়বে না, যদি 1000 জন একটা অকারেন্স করে তো ধরা পড়ে তো একজন। ভাই পাকিস্তানের একটা রিভলভার, সবাই তো ধরা পড়বে না। পাকিস্তানের একটা রিভলভার ধরা খায়, আর থানা থেকে লুট হওয়া হাজার হাজার অস্ত্র, লাখ লাখ গুলি এখনো উদ্ধার হয় না। না না, আমি সিম্পটমটা বুঝাতে চাচ্ছি আপনাকে যে পাকিস্তানের রিভলভার বাংলাদেশ কি পাকিস্তান থেকে কি অস্ত্র আমদানি করে নাকি? না না, ওই একটা অস্ত্র ধরা খাইছে, ওই একটা অস্ত্র ধরাইয়া ওইখান থেকে আরো 1 লাখ অস্ত্র ঢুকাইছে। আমি তো আপনাকে ওইটাই বলতে আপনাকে আমি বুঝাইতে পারি না এই বিষয়টা। আমি জানতে চাচ্ছি যে পাকিস্তানি রিভলভার পাকিস্তানের তৈরি, এটা বাংলাদেশে পাওয়া গেছে, 1 পিস হোক আর 1 লাখ পিস হোক, এটা বাংলাদেশে পাওয়া গেছে। অসুবিধা কি আছে? সমস্যা কি? আপনি যেটা বলতেছেন, আপনি যদি ভুল না বুঝেন, আপনারা বললাম যে 1 কেজি স্বর্ণ ধরাই দিয়া 1000 কেজি স্বর্ণ আসে, সেম একটা পাকিস্তানি রিভলভার ধরাই দিছে যে এখানে পাকিস্তানি রিভলভার, এটা আপনারা আই ওয়াশ দিছে। তার কারণ কি জানেন? অলরেডি গতবার এই যে গত 3 দিন না 4 দিন আগে যে বিমানটা আসছিল, সেখান থেকে পাকিস্তানের প্রায় 60 জন আসছে, যাদের মধ্যে 33 জনের জাল পাসপোর্ট। মুম্বাই অ্যাটাকে যেসব গুলো জড়িত, যেসব লোকগুলো আছে, ওরা সবাই বাংলাদেশে। এই পর্যন্ত পাকিস্তানের প্রায় 3 থেকে 4000 পাকিস্তানি জঙ্গি বাংলাদেশে আছে। এদের সবার সাথে যে অস্ত্র আসে নাই বিমানে কইরা, সেটা কেমনে বুঝেন? আমরা, আপনারা সবাই জানেন ওরা জাল পাসপোর্ট নিয়ে আসছে, বাংলাদেশ বিমান বুঝে নাই ভাই জাল পাসপোর্ট। এই যে জাহাজগুলো আসছে পাকিস্তান থেকে, যে জাহাজগুলো আসছে, এই জাহাজগুলোতে কোনো ফিজিক্যাল চেক তো দূরের কথা, মেটাল ডিটেক্টরেও ঢুকে নাই কোনো পণ্য। এইখানে যে অস্ত্র আসে নাই, তা আপনি কেমনে হইলেন? হেরা ওই যে কি বলে আপনার খাদ্য গমের নামে পপি সিড সাপ্লাই দিয়ে দিছে, তখনও আপনারা মুখে কুলো। পপি সিডের ব্যাগের ভিতরে যে আপনার AK-47 আসে নাই, সেটা কেমনে জানেন আপনি? পাকিস্তানি অস্ত্র না আরো কত কিছু আসছে, সেইটারই তো হিসাব নাই। এখন যে আপনার যেটা আপনি বলতেছেন যে জাল ভোটের জন্য, জাল ভোটের গোল টেবিল বৈঠক করে লাভ আছে ভাই। একটা সময় আপনার 90 সালে একটা গান ছিল, ত্রিরত্নের খেপা, একটা ব্যান্ড সঙ্গীত, ওরা র্যাপ গান গাইছিল। ওরা কইছে যে আলোচনা চলে, কয় সন্ধ্যা 6টার থেকে বিটিভিতে আলোচনা। তো আরে গোল টেবিল বৈঠক আলোচনা, তোমরা এগুলো আলোচনা করে কিছু হবে না। তো আপনারা বলছেন নোয়াখালী না ফেনীতে ধরছে এই লোকেরে, ঢাকা শহরের 20টা আসনের জন্য অন্তত কয়েক হাজার এরকম ব্যালটের সিল বানানো আছে, অলরেডি বক্স সহ বানানো আছে। এরা একজনে একটা ব্যালট পেপার লইয়া যাবে, আর ওইখানে সিল মারা থাকবে আগে 50,000। আপনি চেক করে করে ঢুকাইবেন, তারপরে আপনারা ওই যে কালকে ডাকসুর ইলেকশনের সময়ও অনেক কথা উঠেছে, নীলক্ষেতে হানা ভোটের কাগজ দেখাইছেন মনে আছে? আপনারা হানা ভোটের কাগজ দেখেছিলেন কালকে মনে আছে? হানা ভোটের কোনো সিরিয়াল নাম্বার নাই। এখন ওরা ঢাকার 20টা আসনের ধরেন হিসাব করলো যে 3 কোটি লোক আছে হানা ভোট দেওয়ার জন্য, তারা 2 কোটি হানা ভোটের এই কাগজটা রেডি কইরা এক একজনে 50,000 করে লইয়া যায় বক্সে ফালাই দিব। অসুবিধা আছে আপনার?
একজনেই 50,000 হ্যাঁ ভোট ফালাই দিল, কি করবেন আপনি? সিরিয়াল নাম্বার তো নাই, কাগজটা একই, ঠিক ব্যালট পেপারও সেম, মাইরা দিয়া ঢুকাই দিবে। এরা হিসাব করে যে এইখানে এই কেন্দ্রে আমার 3,000 ভোট আছে, শুধু 3,000 ভোটের মধ্যে আমি 1,500 ভোট মাইরা দিল। এরা সিল তো ঠিক, সামনের সিল পিছের সিল সব তো ঠিক, ভিতরে প্রিসাইডিং অফিসার তো জমাতি, ঢুকাই দিবে আসতে। একজনে যাইয়াই আপনার 300 করে মাইরা দিব, 3 জনে 900 মাইরা দিল, ওই প্রার্থীতে এমনি উইন। এটা তো ইলেকশন হইতেছে না, এটা তো আপনার ওই যে কয় যে কথায় আছে, এটা মাদারির খেলা, মানে মাদারি মানে বান্দরের খেলা হইতেছে, এটা টোটাল বান্দরের খেলা। ওই যে আপনারা বলছি দেখেন যে এমন একটা অবস্থা, হয়তো 110টা পাইবো আপনার বিএনপি, 120টা পাইবো জামাত, বাকিগুলা এনসিপি অমুক তমুক, এরা মিলবে, মানে একক ক্ষমতায় কেউ যাইতে পারবেন না, কোয়ালিশন কইরা যাবেন। আবার এখন নির্ধারণ হয়ে যাচ্ছে উচ্চ কক্ষে কে কে আসন পাবেন, কাকে কাকে আসন দেবে। মাহফুজুর রহমানকে আসন দিচ্ছে বিএনপি উচ্চ কক্ষে। এখন দেখেন যে জামাত আবার ওই যে তেহরিকি তালিবানের লোকজন আইনা বা পাকিস্তানের 2-3 জন আইনা উচ্চ কক্ষে দেয় কিনা আসন, সেটাও দেখার বিষয়। জোর আমাদের ভাই, এই ইলেকশন যে কি হবে, ইলেকশন 10, 11, 12 তারিখ বুঝবেন। হয় প্রচুর খুনাখুনি হবে, ব্যালট বাক্স লুট হবে, বিভিন্ন কেন্দ্র জ্বালাই দেওয়া হবে, এগুলো নিজেরা নিজেরা করবে এরা। যেখানে জমাইতারা দেখবে যে আমরা রাশেদ হায়দার ভাই, এইখানে একটু আমার একটু দ্বিমত আছে এই বিষয়গুলোতে। যেমন একটা কেন্দ্রে যদি 3,000 ভোট থাকে, ওইখানে 3,000 ব্যালট আসবে, হয়তো 50টা বেশিও আসতে পারে, ধরেন খুচরা কিছু বেশি আসে, তো 3,000 ব্যালট আসলো, এখন 2,000 কাস্ট হলো, বাকি 1,000 ব্যালট প্রিসাইডিং এর কাছে থাকবে। তিনি তো ভোটের কাস্টিং এর হিসাব দিতে হবে। এখন বাক্সের ভিতরে যদি বাইরে থেকে ব্যালট ঢোকে, অতিরিক্ত ব্যালট ঢোকে, তাহলে তো ওনার হিসাবের সাথে মিলবে না। ভাই উনিও তো জামাতি, এবং অতিরিক্ত ব্যালট মিলবে না। আপনার একটা সত্য উদাহরণ দিই, জিয়র রহমানের নামে হানা ভোট হয়েছিল, জিয়র রহমানের আমলে। এক জায়গায় আপনার হানা ভোটের একটা জায়গার কথাই বলি, এরকম অনেকগুলো কেন্দ্র হয়েছে, ওই কেন্দ্রে ভোটার ছিল 300, কিন্তু ভোট কাস্টিং হয়েছে 9,500, সব ওনার পক্ষে। হ্যাঁ, জিয়র রহমান ঠিক আছে, তো এরকম হানা ভোটের অবস্থান আমরা দেখছি না, সেম হবে, সেম কাহিনী হবে। প্রিসাইডিং অফিসার তো সব জমাতি, 2-1 জায়গায় যেখানে বিএনপি ইয়ে করে, তো বিএনপি মন মানুষ হবে, এইখানে হয়তো কিছু হবে না, ম্যাক্সিমামই তো জামাতি। আপনার জামাত নেতার কথা শুনেন নাই যে স্কুল কলেজের যারা চাকরি করেন, টিচার, শিক্ষক, যারা প্রিসাইডিং অফিসার থাকবে, তারা জামাতের কথায় উঠতে হবে, বসতে হবে। ওসি এসা জামাত নেতাদের কাছ থেকে লিস্ট নিতে হবে, আপনি স্যার কোথায় যাবেন সকাল থেকে। এরপরে বুঝেন নাই, আমি নির্দেশনা দিলে চাঁদ উঠবে, না হলে উঠবে না। এগুলো কি আপনারা ভুলে গেছেন এত তাড়াতাড়ি? জি রাশেদ হায়দার ভাই, সব সম্ভবের দেশ বাংলাদেশ, এইরকম একটা কথা কিন্তু আমাদের এখানে প্রচলিত আছে। এগুলো প্রচলিত ভাবে ছড়িয়ে পড়া কথা, সব সম্ভবের দেশ বাংলাদেশ। যাই হোক, আমি রফিক ভাইয়ের কাছে এই বিষয়ে একটু শুনবো যে রফিক ভাই সিলের কথা তো শুনলেন, এখন জাহিদুর রহমান বলছেন ব্যালটের কথা, সফট কপিও কি ওদের কাছে আছে কিনা প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন। যদি এমন হয় বাইরে থেকে ব্যালট ঢুকে, কিংবা নানা ইঞ্জিনিয়ারিং যেগুলো রাশেদ হায়দার যেটা বললেন, প্রিসাইডিং কাদের, পুলিংরা কাদের, এইসব হিসাব মিলিয়ে শেষ পর্যন্ত ভোট কেন্দ্র তো কি পরিস্থিতি তৈরি হবে, এমন এমন ঘটনা যদি ঘটে, অন্যরা তো আর এত বোকা না, তারা কি বুঝবে না, তারা কি ধরতে পারবে না যে কি ঘটেছে সেখানে।